2 সপ্তাহের যুদ্ধ, একটানা বোমাবর্ষণ এবং বহু প্রাণহানির পর যুদ্ধ শেষ। কিন্তু ইরান এখন আর আগের মতো নেই। ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে ইরানকে অনেকভাবে বদলে দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নেতৃত্বের ওপর মানুষের আস্থায়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও যখন গোপন বাংকারে লুকিয়েছিলেন, তখন তার অনুপস্থিতিতে ভেঙে পড়েছিল গোটা রাষ্ট্রযন্ত্র। বিবিসিতে প্রকাশিত বিশ্লেষণধর্মী লেখা থেকে এবারের প্রতিবেদন সাজানো হয়েছে। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনিও ইরানের সর্বোচ্চ নেতা হলেও যুদ্ধ শুরুর পর তার উপস্থিতি আর দেখা যায়নি। গোপন বাংকারে আশ্রয় নিয়ে তিনি কার্যত বিচ্ছিন্ন ছিলেন দেশের প্রশাসন থেকে। এমনকি সরকারের শীর্ষ কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে ধারণা। এই অনুপস্থিতি কেবল নিরাপত্তাজনিত ছিল না, বরং এটি ছিল নেতৃত্বহীনতার প্রতিচ্ছবি। প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খামেনিওর হত্যার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। যুদ্ধের পরে যদি আয়াতুল্লাহ আলী খামেনিও বের হন, তবে তিনি এক ভিন্ন ইরান দেখতে পাবেন, একটি ধ্বংসস্তূপে পরিণত দেশ যেখানে তার নিজের কর্তৃত্ব এখন প্রশ্নবিদ্ধ। ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর বহু শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। পরমাণু স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত। প্রায় 2 দশকের নিষেধাজ্ঞা সহ্য করে গড়ে তোলা পরমাণু কর্মসূচি ধূলিসাৎ হতে বসেছে। ইরানের সামরিক বাহিনীর ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও স্পষ্ট নয় এবং এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডের ঘাঁটি ও স্থাপনায় বারবার বোমাবর্ষণের ঘটনায় ইঙ্গিত দেয় যে ইরানের সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে সামরিকীকরণ দেশটির বিপুল সম্পদ খরচ করেছে। ইরানের যেসব পরমাণু স্থাপনা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণ হয়েছিল এবং যার কারণে দেশটি 2 দশক ধরে মার্কিন ও আন্তর্জাতিক চাপের মুখে ছিল, সেগুলো এখন ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত। যদিও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির মাত্রা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। অনেকেই প্রশ্ন করছেন, এত কিছু কিসের জন্য ছিল? এই যুদ্ধ ইরানকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে। অনেক ইরানি এককভাবে আয়াতুল্লাহ খামেনিকে দোষারোপ করছেন, যিনি 1989 সালে শাসক হন এবং যিনি ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের পথে নিয়ে গেছেন, যার পরিণতিতে দেশ ও জনগণের উপর নেমে এসেছে বিপর্যয়। তারা তাকে দায়ী করছেন ইসরায়েলে ধ্বংসের আদর্শিক লক্ষ্যকে আঁকড়ে ধরার জন্য, যা অনেক ইরানি সমর্থন করেন না। তারা তাকে দায়ী করছেন তার সেই বিশ্বাসের জন্য যে ইরান পরমাণু শক্তি অর্জন করলেই তার শাসন ব্যবস্থা অজেয় হয়ে উঠবে। কিন্তু নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। এক সময়কার শীর্ষ তেল রপ্তানিকারক দেশ এখন ক্লান্ত ও দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খামেনি হয়তো ইরানের শেষ পূর্ণ ক্ষমতাধারী সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন। তবে ইরানের বাইরে থাকা বিরোধী নেতারা সংগঠিত নয়, দেশের ভেতরে কারাবন্দী বা নির্বাসিত। ফলে যুদ্ধ চলাকালে সম্ভাব্য সরকার পতনের ক্ষেত্রেও বিকল্প নেতৃত্ব অনুপস্থিত ছিল। সব মিলিয়ে শীর্ষ পর্যায়ে ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধের তুঙ্গ মুহূর্তে একটি আধা সরকারি ইরানি সংবাদ সংস্থা জানায়, কিছু প্রাক্তন ক্ষমতাধর ব্যক্তি নিরাপত্তাপূর্ণ জীবনযাপন করা কোম শহরের ধর্মীয় পণ্ডিতদের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা খামেনিওর ক্ষমতার বাইরে, যাতে তারা নেতৃত্ব পরিবর্তনে হস্তক্ষেপ করেন। যুদ্ধ চলাকালীন একটি আধা সরকারি সংবাদ সংস্থা জানায়, শীর্ষস্থানীয় কিছু প্রাক্তন নেতা পবিত্র শহর কোমের নীরব ওলামাদের নেতৃত্বে নতুন নেতৃত্ব গঠনের অনুরোধ করেছেন। তারা মনে করেন বর্তমান সর্বোচ্চ নেতার স্থলে কাউন্সিল বা যৌথ নেতৃত্ব গঠন জরুরি হয়ে উঠেছে। মানুষ ও মানুষের পাশে থাকা, প্রতিবাদ নয়, প্রতিরোধ নয়, সহমর্মিতা হয়ে উঠেছে। যুদ্ধে জনগণ রাজপথে নেমে সরকারের সমর্থনে প্রতিবাদ করেনি, তারা নেমেছে একে অপরের পাশে দাঁড়াতে। গ্রামের মানুষ উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে, দোকানদাররা কম দামে পণ্য বিক্রি করেছে, প্রতিবেশীরা একে অপরের খোঁজ নিয়েছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে মানবিকতা। এই দ্বৈত বাস্তবতা ইরানিদের মানসিক দ্বন্দ্ব প্রতিফলিত করে। যুদ্ধের ক্ষতচিহ্ন শুকাতে না শুকাতেই শুরু হয়েছে সরকারের অভ্যন্তরীণ দমন অভিযান। মাত্র 2 সপ্তাহে অন্তত 6 জনকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে, 700 জনকে গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সরকার পরাজয়ের ক্ষোভ সাধারণ মানুষের উপর ঝাড়তে পারে। একজন ইরানি নারী বিবিসিকে বলেছেন, আমিষ যুদ্ধের মৃত্যুর চেয়েও বেশি ভয় পায় সেই ক্ষতবিক্ষত সরকারের প্রতিশোধকে।
যদিও অনেক পরমাণু স্থাপনা ধ্বংস হয়েছে, ইরান জানিয়েছে তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। 60% ইউরেনিয়াম থেকে 90% পর্যন্ত সমৃদ্ধ করলে 9টি বোমা বানানো সম্ভব। ইরান পার্লামেন্ট IAEA এর সঙ্গে সহযোগিতা কমানোর পক্ষে ভোট দিয়েছে কিছু কট্টরপন্থী। এনটিভি থেকেও বেরিয়ে আসার পক্ষে এই প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয় তাহলে ইরান আরেকটি উত্তপ্ত পর্বে প্রবেশ করতে পারে, এবার হয়তো একটি পরমাণু দৌড়ের দিকে। যুদ্ধের পরে খামেনি হয়তো ভাবছেন তিনি বেঁচে গেছেন, কিন্তু তার বয়স ও শারীরিক অবস্থা বলে সময়ে বেশি নেই। এখন প্রশ্ন হলো ক্ষমতা কার হাতে যাবে? এটি হবে একজন নতুন আয়াতুল্লাহ নাকি যৌথ নেতৃত্বের কাউন্সিল? বিপ্লবী গার্ড কি ছায়ার আড়াল থেকে শাসন করবে? সম্ভবত ইরানের এই যুদ্ধ কেবল এক যুদ্ধের শেষ নয়, এটি হতে যাচ্ছে এক যুগের অবসান। একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে ইরান, যেখানে আর আগের মতো শাসক ও শাসিতের সম্পর্ক থাকবে না। আর বিশ্ব তাকিয়ে দেখবে সেই পরিবর্তন আসবে ভেতর থেকে নাকি আবার বাইরে থেকে চাপিয়ে দেয়া কোনো ছকে।